প্রেস্টিজ টিএমটি বার শুধু সম্মান নয়, ভরসার আরেক নাম। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনার সঙ্গে আমি প্রদীপ শঙ্কর। আজ বিধানসভার অধ্যক্ষ নির্বাচন, স্পিকার হিসেবে দায়িত্ব নেবেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে থাকছে না বিজেপি, কারণ তারা ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার অভিযোগ এনে অধিবেশন বয়কট করেছে। আবির ঘোষাল বিস্তারিত জানাবে। আবির, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভাতে তিনি এসে পৌঁছেছেন। অধিবেশন বসার সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে হচ্ছে স্পিকার নির্বাচন পর্ব। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জয়ী নির্বাচিত বিধায়ক যারা রয়েছেন তারা প্রত্যেকেই হাউসে তারা একে একে উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। সবাইকে 11টার মধ্যে হাজির থাকার নির্দেশ দলের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেই মোতাবেকই তারা হাজির। যেহেতু বিরোধী যে রাজনৈতিক দল, মূল প্রতিদ্বন্দ্বী যারা বা বিধানসভা যারা বিরোধী দলনেতা এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়নি, এবং গতকালই তারা জানিয়েছিল যে রাজ্যের নির্বাচন পরবর্তী অশান্তি যতক্ষণ না পর্যন্ত থামছে তারা ততক্ষণ পর্যন্ত তারা অধিবেশনে যোগ দেবে না। ফলে আজকের যে অধিবেশন, সেই অধিবেশনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়করাই তারা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই চলে এসেছেন হচ্ছে হাউসের মধ্যে। যে সমস্ত বিধায়করা রয়েছেন সেই বিধায়কদের সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলছেন, সাক্ষাৎ করছেন, যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আজকে কোভিড প্রোটোকল মেনে যারা বিধায়করা রয়েছেন তৃণমূল কংগ্রেসে তাদের বসার ব্যবস্থাও করা হয়েছে। এমনকি শুধুমাত্র হাউসের যে অংশ যেখানে এতদিন পর্যন্ত বিধায়করা বসতেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আলাদা করে চেয়ার রাখা হয়েছে বসার জন্য। এছাড়া বিধানসভার যে গ্যালারি রয়েছে সেই বিধানসভার গ্যালারিতেও বসেছেন হচ্ছে আজকে বেশ কতগুলো আসনের যারা বিধায়ক তারা রয়েছেন। আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে হচ্ছে লাভলি মৈত্র, অন্যদিকে হচ্ছে রত্না চ্যাটার্জি, শশী পাজা, কাঞ্চন মল্লিক সহ যারা রয়েছেন, বিশেষ করে যারা নতুন নির্বাচিত হয়ে যারা বিধানসভাতে যারা এসছেন তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এবং বিশেষ করে যারা তারকা প্রার্থী যারা রয়েছেন, যারা জিতে এসছেন তাদের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে কথা বলতে। আমরা দেখলাম যে অদিতি মুন্সি তিনিও প্রণাম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে। আজকে যখন বিধানসভাতে তিনি যখন প্রবেশ করেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে করোনা থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন। এবং আজকে তাকেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে কোভিড প্রোটোকল মেনে তিনি বরাবরই থাকছেন। এর পাশাপাশি আজকে তিনি হেড কাপ ব্যবহার করে তিনি এসছেন। কিছুক্ষণের মধ্যেই প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় তিনি এসে উপস্থিত হবেন, এবং প্রোটেম স্পিকার এসে হাজির হওয়ার পর তিনি নিয়ম মোতাবিক যেহেতু প্রস্তাবে রয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়কে স্পিকার হিসাবে নির্বাচিত করা হবে। এবং তারপরেই বিধানসভার যাবতীয় দায়িত্ব বা অধিবেশন সংক্রান্ত বা বিধানসভা পরিচালনার দায়িত্বভার পড়বে বিমান বন্দ্যোপাধ্যায়ের ওপর। ইতিমধ্যে বিমান বন্দ্যোপাধ্যায় এসে গেছে। সুব্রত মুখোপাধ্যায় প্রোটেম স্পিকার হিসাবে ইতিমধ্যে তিনিও চলে এসেছেন অধ্যক্ষের যে চেয়ার সেখানে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে বিধানসভা স্পিকার নির্বাচন পর্ব। একেবারে আবির, আমরা আবিরের সঙ্গে কথা বললাম। আজ বিধানসভার অধ্যক্ষ নির্বাচন, স্পিকার হিসেবে দায়িত্ব নেবেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি গত দুটো টার্ম তিনি সামলেছেন বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব। যদিও বিজেপি আজকে এই অধ্যক্ষ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাদের দাবি তারা অনির্দিষ্টকালের জন্য বয়কট করেছে অধিবেশন। কারণ রাজ্য জুড়ে যে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনার প্রেক্ষিতে যতদিন না হিংসা থামবে ততদিন বিজেপি বিধায়করা তারা এতে অংশ নেবেন না। বিধানসভার অধ্যক্ষ নির্বাচন, স্পিকার হিসেবে দায়িত্ব নিচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে দুটো টার্মে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার হিসেবে দায়িত্ব সামলেছেন। যদিও আজকের এই অধিবেশনে বিজেপির তরফে কেউ থাকছেন না, কারণ রাজ্য জুড়ে ভোট পরবর্তী যে হিংসা, ভোট পরবর্তী যে অশান্তি, সেই যুক্তি দেখিয়ে বিজেপি বিধায়করা এই মুহূর্তে অধিবেশনে অংশ নেননি। তারা অনির্দিষ্টকালের জন্য অধিবেশন বয়কট করেছেন। In pursuation of Article 188 of the Constitution of India may do so now. निश्चित प्रामाणिक डॉक्टर प्रदीप कुमार वर्मा,
আর কেউ আছেন? 15 জন নিতে পারেননি, তার মধ্যে কেউ কি এসেছেন যারা গতকাল বা পরশু নেননি? কেউ নেই। ওয়েলের ম্যাম থেকে সব মেম্বার নিজের সিটে যান। ওখান থেকে স্পিকার আসবেন, ওয়েল থেকে সবাই চলে যান। Honorable members, our present business is that the election of the speaker. I have before me 4 notices of motion proposing the name of Sri Biman Banerjee to be chosen as the Speaker of the House. The first notice of motion is given by Dr. Partha Chatterjee and seconded by Srimati Chandriba Bhattacharya. The second notice, the motion is given by the Tapas Rai and seconded by Nirmal Ghosh. The third notice of motion is given by Sri Birba Hasda and seconded by Shamal Mundal. And the fourth notice of motion is given by Dr. Shoshi Bhaja and seconded by Gulshan Mullik. All the motions are in order. Now I shall take up this motion. I first call upon Dr. Partha Chatterjee to move his motion. Honorable Speaker Pro Tem Sir, I beg to move that Sri Biman Banerjee, a member of this House, be chosen as the Speaker of this House. Sri Chandriba Bhattacharya to second. Honorable Speaker Pro Tem Sir, I second the motion moved by Honorable Member Dr. Partha Chatterjee. Now I call upon Sri Tapas Rai to move his motion. Honorable Speaker Pro Tem Sir, I beg to move that Sri Biman Banerjee, a honorable member of this House, be chosen as the Speaker of this House. Sri Nirmal goes to second. Honorable Speaker Pro Tem Sir, I second the motion moved by Honorable Member Sri Tapas Rai. Now I call upon Srimati Birba Hasda to move her motion. Honorable Speaker Pritam Sir, I beg to move that Sri Biman Banerjee, a member of this House, be chosen as the Speaker of this House. Sri Shamal Mundal to second. Now I call upon Dr. Shoshi Bhaja to move her motion. Speaker Pro Tem Sir, I beg to move that Sri Biman Banerjee, a member of this House, be chosen as the Speaker of this House. Sri Gulshan Mullik to second. Gulshan Mullik. Please second. Oh. Now, by then, আমরা শুনে নিয়েছি আমাদের স্টাফেরা। I shall now put the motion moved by Dr. Partha Chatterjee
to vote. As many as are of that opinion will please say aye. As many as are of the contrary opinion will please say no. Ayes have it, ayes have it. The motion is carried. I therefore declare Sri Biman Banerjee elected and chosen as the Speaker of the House. I congratulate Sri Biman Banerjee on his being elected to the high office. I would now request our Honorable Chief Minister, Honorable Partha Chatterjee, Honorable Nirmal Ghosh to conduct the Speaker of Chair and help him to take over. তুই যাবি তো আরেকদিন যাবে Thank you, honorable members. Thank you, honorable Chief Minister, Dr. Partha Chatterjee and others for electing me as the Speaker of 17th West Bengal Legislative Assembly. I extend my sincere gratitude to all the members for supporting the motion. Now I would request the mover, Dr. Partha Chatterjee, to say something on this occasion. নবনিযুক্ত অধ্যক্ষ বিধানসভার উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানীয় বিধায়কগণ, সেক্রেটারিয়েটের আমাদের সহকর্মীরা, বিধানসভার সচিব, আজকের এই আবেগঘন মুহূর্তে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি অধ্যক্ষ নির্বাচিত হয়, আমাদের সরকারেরও হ্যাট্রিক, বিমান বন্দ্যোপাধ্যায়েরও হ্যাট্রিক। তিনি যেভাবে বিগত দিনে সংবিধানের প্রতি, বিধানসভার কার্যপ্রণালীর প্রতি আস্থা জাগিয়ে সমস্ত মানুষকে
সঙ্গে নিয়ে বিধানসভায় বিধায়কদের বলবার সুযোগ করে দিয়েছেন যে গরিমা এবং ঐতিহ্য বিধানসভায় তিনি রক্ষা করেছেন। শত চেষ্টাতেও তার নির্দিষ্ট ভূমিকা থেকে তিনি কখনোই সরেননি। আমি তার তৃতীয়বারের জন্য অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় গর্ববোধ করছি এবং আমাদের সকল বিধায়কদের তরফ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব তিনি যে মহান দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বে সংবিধান এবং বিধানসভার কার্যপ্রণালী আরো বেশি মজবুত হবে, আরো বেশি বিধায়কদের বক্তব্যের সুযোগ পাবে এবং মানুষের কথা বলবার, মানুষের অধিকার রক্ষা করবার, মানুষের পাশে থাকবার যে অঙ্গীকার নিয়ে আমাদের সরকার আজকে এসেছেন, সেই সরকারের প্রতিটি বিধায়কদের বা অন্যদেরও বলবার সুযোগ দেবেন। আমি আবার আপনাকে এবং এখানে ওনার সহধর্মিণী এসেছেন তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের এই আজকের এই নির্বাচনী প্রক্রিয়া খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য স্পিকার প্রোটেম শ্রী সুব্রত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এখন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অনুরোধ করব কিছু বলার জন্য। মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং আমাদের নবনির্বাচিত সমস্ত বিধায়ক মণ্ডলী, বিধায়ক বিধায়িকা সকলেই, বিধানসভার সেক্রেটারিয়েট, টেবিলে যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, সংবাদ মাধ্যম এবং আমার সকল বন্ধুরা যারা বিভিন্নভাবে বিধানসভায় আছেন, আমার বিশেষ অভিনন্দন মাননীয় স্পিকার মহাশয়কে, তার পরিবার এবং তার সহধর্মিণী আজকে মিসেস ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমরা সকলে তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। পার্থ চ্যাটার্জি ঠিকই বলেছেন যে স্পিকার মহাশয়েরও হ্যাট্রিক হলো এবং তিনি 3টে টার্ম এত ভালো করে তিনি 2টো টার্ম আগেও কাজ করেছেন এবং এই টার্মটাও ঐতিহাসিক। সুতরাং এই ঐতিহাসিক এক শুভ সন্ধিক্ষণে স্পিকার মহাশয়কে পেয়ে আমরা খুশি এবং বিধানসভার কার্যপ্রণালী আইনতভাবে সবকিছু করবার জন্য টোটালটাই স্পিকার মহাশয়ের হাতে এখন ন্যস্ত করা হলো। আমি মনে করি পশ্চিমবঙ্গ বিধানসভা তার একটা ঐতিহ্য আছে, তার একটা ইতিহাস আছে, তার একটা জাগরণ আছে, তার একটা সম্প্রীতি আছে, তার একটা সংস্কৃতি আছে, তার একটা নিজস্বতা আছে, যা দিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ বিধানসভায় নিজস্বতায়, সজীবতায় এবং বিশেষ করে ঐতিহাসিক কার্যকলাপের মধ্যে দিয়ে অনেক বিল পাশ করেছে, অনেক আইন সংশোধন করেছে। একসময় এই বিধানসভায় সতী প্রিভেনশন অ্যাক্টের মতো অ্যাক্টও এই বিধানসভা থেকেই পাশ হয়েছে। সুতরাং এই বিধানসভার গুরুত্ব আমি মনে করি ভারতবর্ষের যতগুলো বিধানসভা আছে তার থেকে কোনো অংশে কম নয়, বরঞ্চ জাগরণের দিক থেকে সংস্কৃতি, সম্প্রতি, ইতিহাস তৈরি করার জন্য আরো বেশি। আপনারা একটা জিনিস শুনলে খুশি হবে, এবার এই বিধানসভার নির্বাচনে সর্বোচ্চ রেকর্ডপ্রাপ্ত, যা কোনোদিন ভারতবর্ষের কোনো বিধানসভা ইলেকশনে হয়নি, তৃণমূল কংগ্রেসের বিধায়করা 31,360 বা 760 এইরকম একটা নাম্বারে গড়ে নির্বাচিত হয়েছে, যা কোনোদিন ভারতবর্ষের কোনো বিধানসভায় হয়নি। এবং অপোজিশনে 26,000 সামথিং আছে এখনো পর্যন্ত যে কাউন্টটা আমরা করতে পেরেছি। সুতরাং এটা একটা ইতিহাস,
এটা একটা অবিশ্বাস্য ঘটনা, এটা একটা মিরাকেল ঘটনা, এবং মানুষের সম্পূর্ণ সহযোগিতা না পেলে কখনো এটা হতে পারে না। আজকে আমার কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যাচ্ছে বাংলার নারী শক্তির কাছে। আমার মা বোনেদের এই ইতিহাস তৈরি করবার জন্য আমার বাংলার মা বোনেদের আমি জানাই আমার নত মস্তকে আমার প্রণাম ও সালাম, আমার অভিনন্দন, শুভেচ্ছা। মা বোনেদের এই কাজ আমরা মনে রেখে মা বোনেদের আরো কি করে বেশি করে সম্মানিত করা যায় তার জন্য আমাদের সরকার কাজ করবে। দ্বিতীয়ত আমি মনে করি ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, তাদের প্রত্যেকটা ভোট আমরা পেয়েছি, এটা আমাদের নতুন সকাল, নতুন সূর্য নিয়ে আসবেই আসবে, এটা আমি বিশ্বাস করি। এমনকি অনেকের কোভিড হয়েছে, তারা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। তারা জীবন মরণকে সাথে নিয়ে তারা কিন্তু বেছে নিয়েছেন বাংলা বাংলায় থাকবে কিনা, বাংলা সংস্কৃতি অক্ষুণ্ণ থাকবে কিনা। অনেক চক্রান্ত হয়েছে। আমি জানি ইলেকশন কমিশন রিগিং ঠেকাবে, টিএন সেশনের সময় থেকে এটাই দেখে আসছি। এখন তো পুরো উল্টোটা, ইলেকশন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় কোথাও কোথাও রিগিং সমাপন হয়েছে। এটা আমাদের কাছে খুব দুঃখের, খুব লজ্জার, এবং আমরা মনে করি নির্বাচন কমিশনার এই ইলেকশন থেকে আমরা আওয়াজ তুলছি। আগেও আমি বলেছি 95 থেকে আমি ফাইট করছি এটার জন্য। নির্বাচন সংস্কার ইমিডিয়েট হওয়ার প্রয়োজন আছে। 3টে নমিনেটেড মানুষ কয়েকটা রিটায়ার্ড অফিসারকে নিয়ে চিরকুটে ট্রান্সফার করে দিচ্ছে, একটা চিরকুট দিয়ে। এই জিনিস যেন না হয়, তাহলে কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হবে না। আজকে বাংলা জিতে গেছে শুধু তাই নয়, বাংলার মানুষ আজ প্রমাণ করে দিয়েছেন বাংলার মেরুদণ্ড সর্বদাই শক্তিশালী, বাংলার মেরুদণ্ড সর্বদাই উচ্চ, এবং বাংলার মেরুদণ্ড কখনো মাথা নত করে না। যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছেন, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high। আমরা নত মস্তকে সম্মান করি। আগামীকাল বিশ্বকবির জন্মদিন। আমি এখনো মনে করি এত চক্রান্ত, পুরো একটা দেশের সরকার, তাদের বিভিন্ন রাজ্য সরকার, সব মন্ত্রীরা থেকে শুরু করে, আমি জানি না কত কোটি টাকা হোটেল ভাড়া দিয়েছে, কত কোটি টাকা প্লেন ভাড়া দিয়েছে, কত কোটি টাকা আকাশ জেনে ব্যবহার করছে, কত টাকা জাস্ট লাইক মানে ওয়াটারে, যেটা আমরা বলি যে পাইপ দিয়ে জল বেরোচ্ছে, পাইপ দিয়ে যেন মনে হচ্ছে টাকার ফোর্স বেরোচ্ছে, এত টাকা খরচা করেছে। অথচ এই টাকাটা যদি খরচা করে আজকে ভ্যাকসিন দেওয়া হতো, তাহলে আজকে ইউনিভার্সাল ভ্যাকসিনাইজেশনটা হয়ে যেত। হয়নি। সারা ভারতবর্ষের জন্য আজকে আমরা বলছি 1,40,00,000 নাগরিক ভারতবর্ষে, সবাইকে ভ্যাকসিন দিলে খরচাটা হবে 30,000 কোটি টাকার মতো। আমি গর্বের সাথে বলতে পারি আমাদের সরকার একমাত্র সরকার। আমরা ফেব্রুয়ারি মাসে যখন কোভিড দেখা দেয়নি, তখন লিখেছিলাম যে পয়সা দরকার হলে আমরা দেবো। পশ্চিমবঙ্গ সরকার গরিব হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জনপক্ষে কাজ করবার জন্য সমস্ত কিছু দিয়ে দিতে পারে। এটা পশ্চিমবঙ্গ সরকারের চেতনা এবং কর্তব্য। আমি এই চিঠি লিখেছিলাম, যা টাকা লাগবে পশ্চিমবঙ্গ সরকার দেবে। ভ্যাকসিনেশনটা আমাদের হাতে, না, ব্যাপারটা আমাদের হাতে নেই, এটা সেন্ট্রালের হাতে। আমরা বারবার বলেছিলাম প্লিজ আমাদের ভ্যাকসিনটা দিন, যাতে আমরা সবাইকে দিতে পারি। আজ পর্যন্ত সে চিঠির আমি উত্তর পাইনি। কিন্তু আমাদের এখান থেকে অক্সিজেন শিফট করে নিয়ে যাওয়া হচ্ছে অন্য রাজ্যে। কি অপরাধ করেছে বাংলা? কেন বাংলার সাথে বিমাতৃসুলভ আচরণ? 24 ঘন্টা হয়নি একটা গভর্নমেন্ট শপথ নিয়েছে, তার মধ্যে সেন্ট্রাল টিম পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে হুঙ্কার দিয়ে চিঠি দিয়েছে। কিছুতেই মেনে নিতে পারছে না মানুষের এই জয়টা। বাংলার মানুষের ম্যান্ডেট ওরা মেনে নিতে পারছেন না, এবং সেই জন্যই ওরা এই রকমগুলো করে বেড়াচ্ছেন, যা গণতন্ত্রের পক্ষে শুধু লজ্জা নয়, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত প্রশ্নজনক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। 24 ঘন্টা শপথ নেয়নি একটা গভর্নমেন্ট। এতদিন 3 তারিখ পর্যন্ত ছিল ইলেকশন কমিশনের আন্ডারে। এই প্রথম আমরা দেখেছি, এমনকি প্রত্যেকটা এসপি চেঞ্জ করেছে, ডিএম চেঞ্জ করেছে, আমাদের কাছে প্যানেল চাওয়া হয়নি। নিজেরা ইচ্ছে মতো
বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দিয়েছে তাই তাদের অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া হয়েছে ইনএফিশিয়েন্ট লোকগুলোকে। তারা সামলাবে? যখন বিপদে পড়বে তখন ভায়োলেন্স হচ্ছে। আমি এখনো মনে করি ভায়োলেন্স আমরা কেউ পছন্দ করি না, আমরা শান্তির পক্ষে। এটা নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। আমি এই রবীন্দ্রনাথের কবিতার অনুযায়ী বলতে চাই, দূষণ মুক্ত বায়ু দূর করুন, হেরে গেছেন হারটা মেনে নিন, দয়া করে যেখানে জিতেছেন ভায়োলেন্স করবেন না। আর যতগুলো আপনারা স্প্রেড করছেন 99% ফেক ভিডিও এবং ফেক নিউজ আমরা ধরা পড়েছি আমাদের কাছে। আমি খুব দুঃখের সঙ্গে বলছি স্যার, গত পরশুদিন রাত্রে কোন একজন সাংবিধানিক পদের বড় নেতা তিনি আমাকে একটা মেসেজ দিলেন রাত্রিবেলায়, কিনাতে একটি মহিলাকে রেপ করতে চাওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশদের সবাইকে পাঠিয়ে সমস্ত ঘটনাটাও চেক করলাম, মেয়েটার কাছে এই পুলিশ পাঠালাম। কারণ আমার মা বোনেরা তো আমার মা বোন, বিজেপি মা বোনেদের অসম্মান করতে পারে, আমরা পারি না। মা বোনেরা আমার গর্ব, আমার সম্পদ, সে যেই হোক তার রাজনৈতিক মতামত থাকতেই পারে, সেটাকে মেনে নিয়ে খবর পেলাম একটা গাছ কাটা নিয়ে লোকাল গন্ডগোল। মেয়েটি বলেছে না না এরকম ধরনের কোনো ঘটনা ঘটেইনি। আমি তারপরে সেই ভদ্রলোককে দিয়ে বললাম যে আপনাকে একটা পাঠালো বিজেপি আর আপনি পাঠিয়ে দিলেন, আপনি একবার ক্রস চেক করলেন না যে ঘটনাটা সত্য না মিথ্যে? আপনি একটা মেয়েকে কেন এই অসম্মান করলেন? কাজে এই অসম্মানজনক ঘটনা চলছে। একটা রাজ্য সরকার নির্বাচিত, এত ম্যান্ডেট পেয়ে কেউ কোনোদিনও নির্বাচিত হয়নি, তা সত্ত্বেও তারা মেনে নিতে পারছে না, তারা সহ্য করতে পারছে না জনগণের ম্যান্ডেটটা, এবং তাই হিংসার নামে মিথ্যা একটা ফেক ভিডিও কারবার শুরু করেছে চক্রান্তকারীরা, আর দাঙ্গা শুরু করেছে কেউ কেউ তো এমন এমন বক্তব্য রাখছে যে বক্তব্য দেখে গা শিউরে উঠছে, আর মনে হচ্ছে হাতের সামনে পেলে একটু ভালো করে গায়ে হাত বুলিয়ে দিতাম। এতটাই রাগ হচ্ছে উত্তেজনায়, তাও যেন উত্তেজনা আমাদের উত্তেজিত না করে, সেই জন্য মনে হচ্ছে এইসব কথাবার্তা। আমরা মনে করি বাংলা একমাত্র জায়গা, এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, হেতায় আর্য, হেতা অনার্য, হেতায় দ্রাবিড়, চীন, শক, হুন্দল, পাঠান, মোগল, এক দেহ হল লীন। এটাই হচ্ছে হেমর তীর্থ, আমাদের মহামানবের তীরে পূর্ণ তীর্থ, যার কথা বারবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা সবাইকে নিয়ে চলি এবং সবাই সবাইকে নিয়ে চলবেন। আমার প্রত্যেকটা বিধায়কদের কাছে অনুরোধ থাকবে, দেখবেন এলাকা যেন শান্তিপূর্ণ থাকে। কেউ দাঙ্গা ছড়াতে চাইলে তার বিরুদ্ধে আপনারা এফআইআর করবেন। কেউ দাঙ্গা ছড়াতে চাইলে মানুষকে বোঝাবেন, ঘরের মধ্যে ঢুকে পড়বেন না, মানুষকে বোঝাবেন এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা। শুনুন, এরা বারবার মিথ্যা কথা বলে এবারেও গোয়েবলেসের কায়দায় প্রচার শুরু করেছিল, ডাবল ইঞ্জিন সরকার গঠন করবে, 200-র ওপর সিট করবে। কিন্তু মনে রাখবেন, আব্রাহাম লিঙ্কনেরও একটা কথা ছিল, one can fool all the people some of the time, but one cannot fool all the people all the time. এবং এবারে আমি বলেছিলাম এই মিথ্যে এবারে কাজ করবে না। লেবু কচলাতে কচলাতে তেতো হয়, এবং তেতো হয়েছে, তাই ডাবল ইঞ্জিন নয়, ডাবল সেঞ্চুরি করে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে এটা মানুষের অবদান, এটা মানুষের দান, এটা মানুষের প্রত্যয়। ডাবল ইঞ্জিন, একটা ডাবল ইঞ্জিন চালাতে গিয়ে নোটবন্দি করেছে, একটা ডাবল ইঞ্জিন করতে গিয়ে সারা দেশটাকে কোভিডের ধ্বংসের মুখে পাঠিয়ে দিয়েছে। গত 6 মাস ধরে কোনো কাজ ছিল না সেন্ট্রাল গভর্নমেন্টের, রোজ বাংলা এসে পড়ে থাকতো। কি না তো বাংলা ওদের চাই, কেন বাবা? বাংলা তোমাদের বাংলার মানুষ দেবে কেন? বাংলার মানুষ তো ভাগাভাগি পছন্দ করে না, বাংলার মানুষ দাঙ্গা পছন্দ করে না, বাংলার মানুষ একটা সংস্কৃতিতে বিশ্বাস করে। বাংলার মানুষ বাংলা তোমাদের দেবে কেন? অনেক চেষ্টা করেছো, এজেন্সি থেকে শুরু করে কি করনি। 29 তারিখে বীরভূমে ভোট, 27 তারিখে কেষ্টর বাড়িতে সিবিআই কে পাঠিয়ে দিয়েছে যে 27 তারিখে তুমি গিয়ে অ্যাটেন্ড করো। কি না করেছে, প্রত্যেকটা অত্যাচার করেছে, আমাকে পর্যন্ত ব্যান করেছে যাতে আমি মিটিং করতে না পারি। আর দেখুন
যারা এই সমস্ত দাঙ্গামূলক কথাবার্তা বলে গেছে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন হয়নি, একটা অ্যাকশন হয়নি। কাজেই যে যুদ্ধ আমরা করেছি, যে লড়াই আমরা করেছি, যে প্রত্যয় নিয়ে আমরা লড়াই করেছি, এই ইন্সপিরেশনটা আমি আমার বাংলার মা বোনদের কাছ থেকে পেয়েছি, আমার ভাই বোনদের কাছ থেকে পেয়েছি। এবং বাংলা আজকে জিতে গিয়ে সারা ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন। আজ যদি শুধু ভারতবর্ষ বলে ভুল করব, সারা পৃথিবীর মানুষ ওয়াচ করছিলেন বাংলার ইলেকশনটা, এবং প্রত্যেকে আজকে রিলিফড হয়েছেন যে অন্তত এদের হাতে যায়নি। আজ বাংলা যদি পেত, কি যে করতো ভগবান জানে। এখনই এই অবস্থা, একে যে অক্সিজেন দিচ্ছে না, ওকে ভ্যাকসিন দিচ্ছে না, কাকে কাকে দেবে তার মধ্যে আমাদের সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আর এখানে কয়েকজন আছে, বলি না, শাড়ির চেয়ে গামছা বড়, তাদের কাজ নেই, কর্ম নেই, শুধু বসে বসে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডিস্টার্ব করা, কাজ করতে না দেওয়া, এই হচ্ছে এদের অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে মনে রাখবেন, আমরা তৃতীয়বার যে ম্যান্ডেট পেয়েছি, এই ম্যান্ডেটে আমাদের ভালো করে কাজ করতে হবে, আরো হাম্বেল হতে হবে, আরো জনগণের কাছে পৌঁছতে হবে। জনগণকে যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি, সেগুলো আমরা কোভিড এই সিচুয়েশনটা শেষ হয়ে যাওয়ার পর সেই কাজগুলো আমরা শুরু করব। এখন সবাই শান্তিপূর্ণভাবে থেকে, শান্ত থেকে, মানুষের সাথে যোগাযোগ রেখে, কোভিড পেশেন্টদের হেল্প করে, এলাকায় যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা কেউ করতে না পারে সেদিকে সতর্ক থেকে সজাগ দৃষ্টি রেখে নজর রাখবেন। আর যদি দাঙ্গা করতে চায় কেউ, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপনারা এফআইআর করবেন এবং পুলিশকে বলবেন অ্যাকশন নিতে। আমি কোন রকম দাঙ্গা করতে দেব না, এবং কমিউনালিজম উইল নট বি কম্প্রোমাইজড, কিছুতেই কম্প্রোমাইজ করতে দেব না। ওদের একটা ইচ্ছে, ইলেকশনের সময় অনেক কমিউনাল কথাবার্তা বলেছে, এখনো সেই কমিউনাল এতেই চলছে। কমিউনাল ছাড়া আর কিছু নেই। কমিউনালিজম হচ্ছে ওদের পলিটিক্যাল পলিউশন, ওদের মেন্টাল পলিউশন। এছাড়া একটা পার্টির আর কোনো উদ্দেশ্য নেই, কোনো আদর্শ নেই। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলা বাংলার মতো কাজ করবে। আজ কোভিড আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি, কোভিড নিয়ে আমরা কাজ করছি স্যার। আমরা অক্সিজেন চাইছি, দিচ্ছে না, ভ্যাকসিন চাইছি, দিচ্ছে না। 3 কোটি ভ্যাকসিন চেয়েছে, বলছে 3টে রাজ্যে 15 লক্ষ পাঠাবে। কি হবে? একজনে তো 2টো করে চায়, তাহলে কটা হবে 10 কোটি লোকের মধ্যে? অঙ্কটা ভুলে নিন। এইরকম ভাবে ডিপ্রাইভ করছে বাংলাকে। সাথে সাথে এটাও ঠিক, এবারে বিধানসভায় 46 বছরের যে ইতিহাস, ধরুন আজকে কংগ্রেস সিপিএম এর কেউ সদস্য বা সদস্যা নেই, কিন্তু আজকে যারা অপোজিশনে জিতে এসেছিলেন ইলেকশন কমিশনের দয়ায় কিছু লোক, ঠিক আছে জনগণের ম্যান্ডেট বলে মেনে নিচ্ছি, আমি তো জানি কি হয়েছে না হয়েছে। সুতরাং আজকে তারা আপনার অনুষ্ঠানও স্যার বয়কট করেছে। আমাদের শপথ অনুষ্ঠানেও ইনভাইট করা হয়েছিল, তারা বয়কট করেছেন। আমি ওদের মনে করি, ওদের জনগণ বয়কট করেছে তাতে ওদের লজ্জা নেই। জনগণ তো তাদের সম্পূর্ণভাবে বয়কট করেছে। ইভেন ইলেকশন কমিশন ডাইরেক্ট হেল্প না করলে 30টা সিটও পেত না। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের, 30টা সিট পেত না। কিভাবে কি হয়েছে আমরা সবাই দেখেছি। কি অত্যাচার, কি অত্যাচার সেন্ট্রাল ফোর্সের নামে। আজকে কোভিড বাংলায় ছড়িয়েছে কি করে? 4 লক্ষ সিআরপিএফ আর সিএপিএফ সব এনে রেখে দিয়েছে। তারা গ্রামে গ্রামে গিয়েছে, ঘুরেছে, একটা আরটিপিসিআর টেস্ট হয়নি। এখন থেকে আমরা সিস্টেম করে দিয়েছি, বাংলায় আউটসাইডার কেউ আসলে তাকে আরটিপিসিআর টেস্ট করতে হবে এবং 14 দিন কোয়ারেন্টাইন নিয়ে যেতে হবে। এখনো পলিটিক্যাল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। কালকে রবীন্দ্রনাথ ঠাকুরের কালচারাল প্রোগ্রাম হবে, আমরা আগেই ঘোষণা করেছিলাম। কিন্তু আপনারা জানেন স্যার, তা সত্ত্বেও প্রতিদিন রাজনৈতিক মিছিল মিটিং চলছে। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, প্যান্ডামিক ল অনুযায়ী অ্যাকশন নেওয়া উচিত। অ্যাকশন নিতে হবে প্যান্ডামিক ল অনুযায়ী। আর যারা সাম্প্রদায়িকতার কথা বলবে তাদের বিরুদ্ধে আমি হই বা আপনি হোক, কোন রকম কোনো কম্প্রোমাইজ চলবে না। তাদের বিরুদ্ধে একদম কমিউনাল ল অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে, সে A to Z যেই হোক না কেন। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড এবং ল ইজ ইকুয়াল ফর অল। আজকে আমার বারবার করে ধন্যবাদ দিতে, বারবার করে আমার মাথা নত হয়ে যাচ্ছে আমার বাংলার মামাটি মানুষের কাছে। বাংলার মামাটি মানুষ আমাদের গর্ব, আমাদের প্রেরণা। তারা আমাদের অভিষিক্ত করেছেন, তারা আমাদের আপ্লুত করেছেন, তারা আমাদের সংযুক্ত করেছেন, তারা আমাদের সংযোজিত করেছেন।
তারা আমাদের সঞ্জীবিত করেছেন, তারা আমাদের পুঞ্জীবিত করেছেন, তারা আমাদের সিঞ্চিত করেছেন। তাদের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে আজকে স্পিকার, মাননীয় স্পিকার সাহেবের ইলেকশনের মধ্যে দিয়ে আমরা নতুন করে আমাদের পথ চলা শুরু করলাম। এই পথ চলতে চলতে বলবো, প্রাণ ভরিয়ে, তৃষা ভরিয়ে আরো 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 দাও প্রাণ। কখনো কখনো বলবো, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধ বরণে, এসো গানে। কখনো বলবো, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিও লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবকের বলিদান। কখনো বলবো, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। কখনো বা বলবো, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। কখনো বা বলবো, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। মহাত্মা গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন মহাত্মা গান্ধীজি সম্বন্ধে। আমরা গান্ধী মহারাজের শিষ্য, কেউ বা ধনী, কেউ বা নিঃস্ব। সেই কবিতাটার একটা লাইন ছিল, লাস্ট লাইন, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। ভয় পেয়েছে ম্যান্ডেটকে স্বীকার না করে আজও যারা অহংকারী মনোভাব নিয়ে চলছে, আমি বিশ্বাস করি তাদের পতন অবশ্যম্ভাবী এবং পতন তাদের শুরু হয়ে গেছে। সারা দেশের অনেক মানুষ আমাদের অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, ভুটানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য এম্বাসিডার সকলে, অমাত্য সেন থেকে শুরু করে নোবেল লরিয়েট অভিষেক বিনায়ক থেকে শুরু করে আমাদের সমস্ত অল রাজনৈতিক দল, সমস্ত চিফ মিনিস্টাররা আমাদের সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সাহিত্যিক, শিল্পী, বিদ্যাজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে শিক্ষাজীবী সকলে, হকার, বেকার থেকে শুরু করে একেবারে সামান্য মানুষ, আমি তাদের সকলকে আমাদের প্রণাম, কৃতজ্ঞতা, সালাম জানাচ্ছি। এবং আগামী দিন আমরা বিশ্বাস করি আমরা কাজ করব, মন দিয়ে কাজ করব, এবং মন দিয়ে কাজ করে এটা আমরা প্রমাণ করব, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে রাজ এক, সকল রাজ্যের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল বিশ্বের সেরা। সে যে মোদের বঙ্গভূমি, মোদের জন্মভূমি, মোদের মাতৃভূমি, মোদের পিতৃভূমি, মোদের কর্মভূমি, মোদের ধর্মভূমি, মোদের ঐক্যভূমি, মোদের সম্প্রীতির ভূমি, মোদের সংস্কৃতির ভূমি। তাই স্পিকার স্যার, আপনি আমাকে বলবার সুযোগ করে দিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমি সামনে ঈদ আছে 13 তারিখে, সবাইকে ঈদ মোবারকও জানাই এবং সবাইকে অনুরোধ করব যে আমরা যেন বেশি গ্যাদারিং না করি। যেটা আমরা বলেছি কালচারাল প্রোগ্রামে 50-50, তার বেশি যেন আমরা না যাই। আগের বারেও সংখ্যালঘু বন্ধুরা একটা বড় ভূমিকা পালন করেছিলেন। যাদেরকেও আমি বলবো যে তোমরাও যারা আছে দেখে নাও, তোমরা নিজেরাই ডিসিশন নাও, যাতে এখন তো মোটামুটি একটা রেস্ট্রিকশন করা হয়েছে, কোভিডটা যাতে না বাড়ে, এটা আমাদের সকলকে দেখতে হবে। আচ্ছা, রেড রোডে ও আমাকে বলছে রেড রোডে নামাজ হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক অনেক অভিনন্দন, সালাম গ্রহণ করবেন। তার কারণ হচ্ছে এটা খুব বড় সিদ্ধান্ত একটা, এটা খুব বড় সিদ্ধান্ত একটা। আমরা ধর্মীয় সকলকে নিয়ে একটা মিটিং ডেকেছি অলরেডি, আমাদের সোমবার দিন মিটিংটা হবে এবং সোমবার দিন স্যার আপনাকে জানিয়ে রাখি আগে আমাদের মন্ত্রিসভার শপথও হবে, সোমবার দিন আমাদের প্রথম ক্যাবিনেট মিটিংও হবে এবং সোমবার দিন আমাদের এই ধর্মীয় সভাটাও হবে, যাতে সকলকে নিয়ে বোঝাবো, যাতে কোভিডের এখান থেকে সকলকে সাহায্য করতে পারি, এই ব্যাপারটাই নিয়ে যেতে হবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে, আমার নতুন অনেক বোনেরা নির্বাচিত হয়েছেন, ফিল্ম জগৎ থেকেও অনেকে এসছেন, কাঞ্চন, লাভলি, জুন, অদিতি থেকে শুরু করে, সোহম থেকে শুরু করে, এরা একদম নতুন, অনেক অভিনন্দন। আমার সিনিয়রদের থেকেও এসছে, আমার নতুন প্রায় 70 জনের বেশি নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। এবং পুরনোরা নতুনদের সাহায্য করবেন যাতে কারো কোনো অসুবিধে না হয়, আর প্রত্যেকে যেন অ্যাসেম্বলিটা মন দিয়ে করবেন। অ্যাসেম্বলিটা চললে কিন্তু অ্যাসেম্বলিটা আসবেন, আর যদি কারো কোনো প্রবলেম থাকে আগে থেকে জানিয়ে দেবেন পার্লামেন্টারি মিনিস্টারকে। আর যখন ভোট থাকবে বা কোনো অর্থনৈতিক বিল থাকবে বা ইম্পর্টেন্ট বিল থাকবে, তখন কিন্তু আপনাদের আসতেই হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আমি এটুকু বলে আমি মনে করি স্যার, এই সভা টোটাল সবাই মিলে এই হাউসের প্রতি আজকে আস্থা প্রকাশ করছে। এটা স্পিকার নির্বাচনের সাথে সাথে একটা প্রায় কনফিডেন্স মোশানো হয়ে গেল, তার কারণ সবাই ইউনানিমাসলি আমি মনে করি এই সভায় প্রেজেন্ট হয়ে আজকে প্রথম দিন সভা করলেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার।
জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্পিকার নির্বাচনের দিন তিনি বক্তব্য রাখলেন বিধানসভায়। মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এই সভাকে। তিনি তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বলেছেন, এই নির্বাচনের পর সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে এই সরকারের ওপর, এবং আমি বিশ্বাস করি যে তৎপরতার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের পরেই কোভিড সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি তাকে সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি তার এই উদ্যোগে পশ্চিমবঙ্গ কোভিড মুক্ত হতে পারবে, এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো। একই সঙ্গে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বার্তা দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা যারা জনপ্রতিনিধি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে যারা আমরা এখানে এসেছি আজকে, তাদেরও মনে রাখতে হবে যে জনগণের যে প্রত্যাশা সে প্রত্যাশা যেন আমরা পূরণ করতে পারি। অহেতুক বিধানসভাতে অধিবেশন চলবে, আসবেন না, এটা দয়া করে করবেন না। বিধানসভায় অনেক কমিটি হবে, কমিটির সদস্য আপনারা হবেন, সব গুরুত্বপূর্ণ কমিটি, এবং আমি সমস্ত সদস্যদের অনুরোধ করব, আবেদন করব যে বিধানসভা যখন চলবে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে আমাদের কিছু কিছু সদস্যরা রয়েছেন তারা অত্যন্ত কম গুরুত্ব দেন, এটা দেওয়া ঠিক না। বিধানসভায় জনগণের কথা বলবেন, আপনার এলাকার সমস্যার কথা তুলবেন, সাধারণ মানুষ সেটাই তারা চান, সেই জন্য আপনাদের নির্বাচিত করে পাঠিয়েছেন। আমি সেই জন্য আমি সবার কাছে আবেদন করব যে আমাদের এই নির্বাচনের পরে যারা আপনারা নির্বাচিত হয়েছেন বিধানসভায় দয়া করে আসবেন। একটা বর্ণময় বিধানসভা, কোন স্ট্রিমের মানুষ আসেননি বলুন তো? মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগেই বলছিলেন যে আমাদের এখানে বিভিন্ন স্ট্রিমের লোকেরা এসছেন, যেমন আমাদের এখানে শিক্ষক রয়েছেন যারা শিক্ষকতা করেন, চলচ্চিত্র থেকে অভিনেতারা রয়েছেন, চলচ্চিত্র পরিচালক রয়েছেন, বিভিন্ন স্ট্রিমের মানুষ তারা এখানে রয়েছেন, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবাই আমরা এখানে সমবেত হয়েছি। অর্থাৎ একটা বর্ণময় বিধানসভা, এই বিধানসভার গরিমা এটা কিন্তু বজায় রাখার দায়িত্ব আপনাদের। বিধানসভার একটা নিজস্ব উত্তাপ আছে, সেই উত্তাপটা যেন এমন জায়গায় না যায় যে বিধানসভার কাজ করতে গিয়ে অসুবিধার সৃষ্টি হয়। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে, এখানে অনেক প্রাক্তন আমাদের মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, অনেক সদস্যরা রয়েছেন, তাদেরও অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আমরা প্রত্যাশা করি যে বিধানসভায় যখন আসবো আমরা ঠিক পরিশীলিতভাবে আমাদের যে পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর নিয়ে সেটা আমরা নিশ্চয়ই আমরা সবাই মেনে চলবার চেষ্টা করব। এবং আমি আরেকটা কথা বলছি, যারা আমাদের নতুন সদস্য রয়েছেন তাদের একটা ওরিয়েন্টেশন কোর্স আমরা করব, এবং আমাদের যারা এখানে অনেক অভিজ্ঞ সদস্যরা রয়েছেন, বিধানসভা সচিবালয়ের অনেক রয়েছেন যারা এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা রয়েছে, তারা আপনাদের ট্রেনিং দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এখানে আমাদের 75 বছর পূর্তি উৎসব উপলক্ষে আমাদের একটা অধিবেশন হয়েছিল, তাতে আমরা পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর, সেই সঙ্গে সঙ্গে আমাদের যে সদস্যদের আমাদের কি কর্তব্য সেটা নিয়ে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অধিবেশন আমরা করেছিলাম। इससे समझाओ। विन ग्रिप टेक्नोलॉजी कुछ इस तरह सीमेंट को ग्रिप करता है।